একজন মহান উকিল অর্থাৎ আমাদের মাননীয়া সুপ্রিম কোর্টে মাত্র একবার কালো কোর্টে অ্যাপিয়ারেন্স করে যদি মামলাটাকে এতটা ঘেঁটে দিতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গে দীর্ঘ 15 বছর ধরে শাসন করে অর্থাৎ অ্যাপিয়ারেন্স দিয়ে পশ্চিমবঙ্গের হালটা যে কি করেছে এটা বোধহয় গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতিরা বুঝে গিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ তো বুঝছেন না, যন্ত্রণা সহ্য করছেন। আমার মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো দু একবার যদি যেতেন। আচ্ছা, আপনারা কি জানেন যে এই যে গতকালের এই একটা হই হট্টগোল, বেনজির নির্দেশ, কার্যত একটা মানে বলা চলে রাষ্ট্রপতি শাসনের একেবারে প্রথম পদক্ষেপ এটাকে ধরতেই পারেন। তো এই রকম যখন একটা বিষয়, এই বিষয়টির উৎপত্তি কোথা থেকে হয়েছে? এই বিষয়ের উৎপত্তি হয়েছে সেই মহান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপিয়ারেন্স, এবং তিনি যে বিষয়ে কথা বলেছিলেন সেই বিষয়ের প্রসঙ্গক্রমেই কিন্তু আজকে এই পরিণতি সৃষ্টি হলো। আমি আপনাদের সামনে বলবো যেগুলো অন্যান্য সংবাদ মাধ্যম আপনাদের সামনে বলছে না, কিন্তু শুরু করব শুধু এইটা দেখিয়ে। আনন্দবাজার পত্রিকা মানে মানে জাগো বাংলার থেকেও এখন ভালো পারফর্ম করছে তৃণমূলের হয়ে, সেই আনন্দবাজার পত্রিকা তারা লিখছে, পশ্চিমবঙ্গ সরকার এমন অবস্থা তৈরি করেছে যেখানে হস্তক্ষেপ প্রয়োজন। প্রধান বিচারপতি কি বললেন মমতার আইনজীবী? বুঝতে পেরেছেন? এমন মানে পশ্চিমবঙ্গে অবস্থা হয়েছে যেখানে হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিচারপতি, প্রধান বিচারপতি। এই এত বড় ঘটনাটাকে যখন রেড়ে করছে, যখন মনে হচ্ছে একটা, সবাই বুঝতেই পারছে যখন একটা দুঃশাসন চলছে আমাদের এই রাজ্য জুড়ে, এবং সেই নিয়ে যখন একটা ঐতিহাসিক রায়, বেনজির রায় বলে নিজেরাই বলছেন যে বেনজির পরিস্থিতি সুপ্রিম কোর্টের বিচারপতিরা, এবং রায়টাও যখন বেনজির দিলেন, তারপরেও তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে কি শেয়ার করা হচ্ছে জানেন? দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টুইটারে লিখছে, হিউজ ভিক্টরি ফর দ্য পিপল অফ বেঙ্গল। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গে জুডিশিয়ারিকে ইন্ট্রোডিউস করা হলো এসআইআর এর মতো কার্য পরিচালনা করার জন্য, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অযোগ্য এটা প্রমাণ হওয়ার পর তাদের কর্মীদের ওপর ভরসা না রেখে জুডিশিয়ারিদের এই সমস্ত কাজ করতে হবে, এসআইআর এর কাজ। আর এইটার পরেও তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মানে টুইটার হ্যান্ডেল থেকে বলা হচ্ছে হিউজ ভিক্টরি ফর দ্য পিপল অফ বেঙ্গল। অ্যাকচুয়ালি ইট ইজ, ইনডিড ইট ইজ এ হিউজ ভিক্টরি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল পিপল। আমি আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে, শুধু আপনাদের সমর্থন প্রয়োজন। একটু নাড়া দিন নিজেদের, একটু নাড়া দিন। অনেক বসে বসে, সবাইকে বলছি না, যারা এখনো শিকড় গেড়ে বসে পড়েছেন একটু উঠে চড়ে বসুন। নমস্কার, নালে আপনাদের মানে ভবিষ্যৎও ক্ষমা করবে না। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রলয় নতুন আরো একটি পর্ব। দেখুন, আমি এই যে তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যটা বলছে হিউজ ভিক্টরি ফর দ্য পিপল, আমি সেখানে তারা যে ভিডিওটা দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, সেটা দিয়েই আজকে শুরু করি। কি বলেন, একটু শুনুন। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনিই সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। যে ইতিহাসটা তৈরি হলো যে এতদিন ধরে ইয়াররা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভার বা স্পেশাল অবজারভার তারা পার্ক করে রেখে দিয়েছিল, এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যেগুলো করা হয়েছে, সেগুলো চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। শুনলেন? এইটাকে বলছে যে নাকি নির্বাচন কমিশন, আমি একজন উকিল সুপ্রিম কোর্টে পুরো শুনানিতে উপস্থিত ছিলেন, তারপরেও তিনি যদি মিসকোট করেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যদি এটাকে মিসকোট করেন যে ইসির হাত থেকে নাকি সমস্ত ক্ষমতা চলে গেছে, ইসি সর্বেসর্বা, এমনটা কিছু নয়। এই জাজমেন্টের পর যদি একজন সুপ্রিম কোর্টের উকিলের এই বিশ্বাস তৈরি হয়, এবং সেই বিশ্বাসকে হাতিয়ার করে যদি তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে পড়ে বা সোশ্যাল মিডিয়ায় আন্দোলন শুরু করে দেয়, তাহলে আমি জানি না এদের বিরুদ্ধে দলটাকে যদি কোনোদিন উঠিয়ে দেওয়া হয়, তারপরেও এটা বলবে হিউজ ভিক্টরি ফর দ্য পিপল। অ্যাকচুয়ালি সেটা হিউজ ভিক্টরি হবে সেই দিন যদি কোনোদিন আসে। আমি আপনাদের সামনে এবার
গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য শুরু করি। আপনারা সকলে জেনে গিয়েছেন, তাও আমাকে পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে দু একটা কথা বলতে দেবেন আপনারা, আশা করি। পশ্চিমবঙ্গে এশআইআর নিয়ে বেনজির নির্দেশ, সুপ্রিম কোর্টের তথ্যগত অসঙ্গতি বিচার করবেন রাজ্যের বিচারপতি এবং বিচারকরা। এতদিন পর্যন্ত ইআরও অর্থাৎ মানে যাদের হাতে পাওয়ার ছিল, যারা কারা ঠিক কারা ভুল, কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে, ওই গ্রিন টিক যারা করতেন তাদের কাজটা এবার থেকে করবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের সমন্বয়ে একটি কমিটি তৈরি হবে এবং সেখানে ডিস্ট্রিক্ট যারা কোর্টের জাজরা থাকবেন এবং অ্যাডিশনাল যারা ডিস্ট্রিক্ট কোর্টের জাজরা থাকবেন তাদেরকে নিয়ে একটা গঠিত হবে এবং তারাই ইআরওদের রিপ্লেস করে এবার তারাই কার্যত ফাইনালি ভেরিফাই করে বলবেন কোনটা ঠিক কোনটা ভুল। আমি জানি না এটা বিচার ব্যবস্থার ওপরও কিছুটা ইনজাস্টিস করা হলো কিনা, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মানে করা হয়নি, কিন্তু দেখুন একটা বিচার ব্যবস্থাকে যদি একটা এক্সিকিউটিভ লেভেলের কাজ করতে হয়, তার কারণ আমাদের এই প্রশাসনটা অযোগ্য এই কারণে, তাহলে নিশ্চিতভাবে এর পরের পদক্ষেপই হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি। তার কারণ এই প্রক্রিয়াতেও যদি তারা করতে না পারে তাহলে দ্বিতীয় পদক্ষেপ আর কিচ্ছু নেই, রাষ্ট্রপতি শাসন জারি। আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টে এই যে ঘটনা ঘটে গেল, এই উৎপত্তি কোথা থেকে হয়েছে? উৎপত্তি স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো কম্বল গায়ে দিয়ে তিনি চলে গেলেন, একেবারেই শো স্টপার হয়ে গেল। এই সমস্ত এবিপি আনন্দ থেকে আনন্দবাজার যারা ওই গোষ্ঠী, একই গোষ্ঠীর মধ্যে যারা পশ্চিমবঙ্গের আমার আপনার পরিবারের লোকগুলো, ওরা পশ্চিমবঙ্গের লোকের কথা না ভেবে শুধুমাত্র এত কিছু হয়ে যাবার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম গাছ দেখছেন, জাম গাছ দেখছেন, হলুদ পাঞ্জাবি পরে কাঁঠাল গাছ দেখছেন, তুলসী মঞ্চপ দেখছেন, মানে প্রত্যেকটা বিষয়ে আপনি দেখলেই বুঝতে পারবেন সেগুলো সাজানো, সেগুলো অসঙ্গতি, কিন্তু সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, তো এই রকম অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে অ্যাপিয়ারেন্স হয়ে বলেছিলেন যে নাম বাদ যাচ্ছে, বিয়ের পর টাইটেল তো চেঞ্জ হয়, আরে ওরা তো সমস্ত অবাঙালি, ওরা বুঝবে কি করে? ভ্যালিড পয়েন্ট। সুপ্রিম কোর্টের জাজেরাও বলেছিল না এটা তো ভ্যালিড পয়েন্ট, তাহলে রোল মাইক্রো অবজারভার না রেখে এবার অন্য রাজ্য থেকে মানে না নিয়ে পশ্চিমবঙ্গের গ্রুপ বি লেভেলের কোন ইয়েদের অফিসারদের নিয়োগ করা হোক, ব্যাস বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় করেননি এবং গ্রুপ বির জায়গায় গ্রুপ সি, এমনকি কর্মচারী মানে নর্মাল কর্মচারীদেরও সেখানে মানে ওই লেভেলে অফিসার লেভেলের দেখিয়ে দিয়ে নাম ভরে দেওয়া হয়েছে। একেবারে খচে গেছে, সুপ্রিম কোর্ট খচে গিয়েছে। অর্থাৎ শুরুটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রপাত করেছিলেন, তার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল অনুযায়ী কিন্তু এই নির্দেশটা এসেছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রপাত করা সেই রাস্তা দিয়েই কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জুডিশিয়ারিকে ইনভলভ করা হলো। কি বলছেন বিরোধী দলনেতা এই প্রসঙ্গে, শোনাবো আপনাদের। এবারে ইলেকশন কমিশনের যে অসুবিধাটা হচ্ছিল, আমার মনে হয় এটাতে অনেকটাই দূর হয়ে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভোট চোর তৃণমূল কংগ্রেস, যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে চায়, মৃত ভোটারদের রেখে তাদের নামে ছাপ্পা দিতে চায়, তারা নির্বাচন কমিশনকে বিজেপি করে দিয়েছিল। এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে, মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে ডিস্ট্রিক্ট জাজ, তাদের সবার উপস্থিতিতে যখন ডিলিশনগুলো হবে, যারা 13টা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে আমি স্বাগত জানাই। এর আউটকাম খুব ভালো হবে এবং 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাচ্ছে। একদম। আর বাকিটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কতদিন পর্যন্ত বেরোনো যায়? নমিনেশন ফাইলের উইথড্রর শেষ দিন পর্যন্ত। শুনলেন, এতদিন ছিল দুটি সাংবিধানিক বডি, নির্বাচন কমিশনার এবং রাজ্য সরকার, তৃতীয় হিসাবে কিন্তু কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতিরা, তারা পর্যন্ত একটা এক্সিকিউটিভ লেভেলের কাজ করার জন্য তাদেরকে পর্যন্ত রাস্তায় মানে মাঠে নামতে হচ্ছে। আচ্ছা, তারপরে খবরটা দেখুন তো, রাজ্যের আইন শৃঙ্খলা বজায় না রাখতে পারলে ডিজির বিরুদ্ধে পদক্ষেপ, এসআইআর মামলার শুনানিতে জানালো সুপ্রিম কোর্ট। ডিজিকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, মানে ইসির যে আইনজীবী ছিল তিনি পরিষ্কারভাবে বলছিলেন যে ইসির বিরুদ্ধে যা যা ধরনের
রেসপন্সিবল অর্থাৎ এমএলএ, কেউ তৃণমূল কংগ্রেসের পদাধিকারী, তারা যা যা মন্তব্য করছেন, থ্রেটনিং করছেন ওপেন মাইক ধরে, তা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেই কোটেশন গুলো জাজের হাতে তুলে দেন। এরপরেই রাজ্যের ডিজির ওপর পদক্ষেপ করার চূড়ান্ত হুঁশিয়ারি বললেন এরপরে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আপনার বিরুদ্ধে আমরা চূড়ান্ত পদক্ষেপ নেব। মানে একটা সরকার সম্পূর্ণরূপে পর্যদুস্ত হলে এবং মানে জাস্ট সুপ্রিম কোর্ট হয়তো কিছুটা টলারেট করছে যে এটাও যদি ভন্ডুল হয় তাহলে নেক্সট স্টেপ হয়তো রাষ্ট্রপতি শাসন, তার কারণ ওটা তো শেষ অস্ত্র। এবং এই রাষ্ট্রপতি শাসন ব্যাপারটাও কিন্তু সুপ্রিম কোর্টে গতকাল উল্লেখিত হয়েছে। সুপ্রিম কোর্টে এমন একটা পরিস্থিতি চলে এসেছিল, বারবার বিচারপতিরা বলছেন যে আপনারা কি চাইছেন এসআইআর এর কাজটা করতে, কারণ এসআইআর হবেই, এটা পরিষ্কারভাবে তারা বারবার বলছিলেন যে বিহারে যদি সম্পন্ন হতে পারে। অন্যান্য রাজ্যের প্রসঙ্গ তুলে ইসির আইনজীবী বলছিলেন যে অন্যান্য রাজ্যে আরো বেশি পরিমাণে পার্সেন্টেজে, কোথাও 15%, কোথাও 10%, কোথাও 17% নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গে মাত্র 7.5 বা 6% নাম এখনো পর্যন্ত বাদ গেছে, তা নিয়ে এত হয়েছে। বিচারপতিরা বলছেন যে বিহারে মাত্র একটা শুধুমাত্র অভিযোগ এসেছিল, বিহারে পর্যন্ত এটা হতে পারলে আপনারা কেন করতে পারছেন না? আপনারা জানেন যে ঠিক সময়ে যদি ভোটার লিস্ট না বেরোয়, ঠিক সময় যদি নির্বাচন না হয়, তাহলে এর কনসিকুয়েন্স কি রয়েছে জানেন? নির্বাচন কমিশন বলেছে হ্যাঁ এটারও কিন্তু এর যদি আমরা না করতে পারি ইলেকশন, তাহলে এরপরে কি কি রয়েছে তারও কিন্তু আমাদের সাংবিধানিক সমস্ত প্রভিশন রয়েছে। তখন একেবারেই ওই কপিল সিব্বল এবং বারবার কপিল সিব্বল একটা জিনিস গতকাল অন্তত আমি দেখেছি 5-6 বার উল্লেখ করেছেন যে না 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 আমি সব কিছুতে রাজি, আপনি যত বিচারপতিকে লাগাচ্ছেন সব লাগিয়ে দিন, কিন্তু ওই ভোটটা কিন্তু করাতেই হবে টাইমের মধ্যে। অর্থাৎ পরিষ্কারভাবে তিনি বলছিলেন যে কোনোভাবে যেন রাষ্ট্রপতি শাসনের দিকে কোনোভাবে যেন চলে না যায়, সেই দিকটাই কপিল সিব্বল আটকানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন, কারণ পরিস্থিতি আর 1-2 স্টেপ দূরে যেখানে রাষ্ট্রপতি শাসনের মতো জায়গায় চলে যাবে। কিন্তু আমার বক্তব্য, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে অনেক অভিযোগ ওঠে যে ডিস্ট্রিক্ট কোর্টের জাজেরাও সঠিকভাবে নিরপেক্ষভাবে রায় দিতে পারেন। তো অনেক অভিযোগের কথা বলছি, কারণ পেপারেই লেখা হয় যে কোনো একটা জায়গায় তৃণমূলের নেতার বিরুদ্ধে যখন ধরুন কোনো একটা রায় দিতে হয়, তখন ওই এজলাসের মধ্যে একেবারে সমস্ত তৃণমূলের লোকজন গিয়ে হাজির হয়ে যায়। তাদের সামনে ওই বিচারপতির অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে যে ক্ষমতা হয় কি সঠিকভাবে নিরপেক্ষভাবে বিচার করার। আজকে এই প্রশ্নটা আমাদের মাথায় আসবে যে এই বিচারপতিরাও কি পারবেন? বিচারপতিরাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে থ্রেট কালচারের কথা বলছেন, এই থ্রেট কালচার থেকে বেঁচে এরাও কি নিরপেক্ষভাবে জাজ করতে পারবেন? যদি না হয় তাহলে একটা মানে অবিশ্বাস্য ঘটনা তৈরি হতে চলেছে, যেখানে এর পরেও যদি দেখা যায় যে বিচারপতিরা টিক করে দিয়েছেন অথচ জন্মের আগেই বার্থ সার্টিফিকেট লেখা হয়ে গিয়েছে, কিংবা যদি দেখা যায় যে বাবা এবং ছেলের বয়সের মধ্যে 5 বছরের ডিফারেন্স, তাহলে কিন্তু এটা মানে বেনজির হয়ে থাকবে, শুধু নয় ভারতবর্ষের গণতন্ত্রের লজ্জা হয়ে থাকবে। তাই এখন কিন্তু শুধুমাত্রই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সীমিত নয়, এটা গোটা ভারতবর্ষের মান সম্মান যুক্ত হয়ে আছে। এই প্রসঙ্গে বিচারপতি শুভেন্দু অধিকারী বিশ্বাস করছেন যে না, বিচারপতিরা পারবেন, আমরাও বিশ্বাস রাখি, বিচারপতিদের উপর তো বিশ্বাস রাখতেই হবে। আপনারা কি মনে করছেন বিচারপতিরা পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে, নাকি এখানেও খেলা খেলে দেওয়া হবে? শুনুন। সদ্য ডোমিসাইল সার্টিফিকেট, নোটারির কাছে হলফনামা দিয়ে 18টা বাচ্চা, 20টা বউ, 26 দিন অন্তর অন্তর বাচ্চা জন্মেছে, এগুলো তো কোনোটাই গ্রাহ্য অন্তত বিচারকরা করবেন না, এবং তাদেরকে এগুলো সব ডকুমেন্টেশন সার্টিফাই করতে হবে। তাদেরও সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধতা থাকলো যে বিচারকরা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি হোক আর ডিস্ট্রিক্ট জাজই হোক, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজই হোক, তাদেরকেও তো সমস্ত ডকুমেন্টের উপরে যখনই বিরোধ হবে কোনো একটা পার্টিকুলার কেস নিয়ে, তখন তো ডকুমেন্টেশন উপর তাকে রিটিন সিদ্ধান্তটা নিতে হবে। সুপ্রিম কোর্ট তাকে সে পাওয়ারটাও যেমন দিয়েছেন, তার অ্যাকাউন্টেবিলিটিটা কমপ্লিটলি সুপ্রিম কোর্টের কাছে থাকবে। স্বাভাবিকভাবে তিনিও অন্তত কারোর কথা শুনে করবেন না, তিনি সঠিকভাবে ডকুমেন্টেশনের উপরে সিদ্ধান্ত নেবেন, যেটা জুডিশিয়ারি সাধারণত করে থাকেন। জুডিশিয়ারি কখনো কান দিয়ে দেখেন না মমতা ব্যানার্জির মতো। শুনলেন, দেখুন
মানে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন প্রশাসনে আছে ততদিন সবাই যে নিশ্চিন্তে কাজ করবেন, নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন, এমনটা বিশ্বাস কিন্তু আমার অন্তত হয় না। আপনাদের কি হয় লিখে জানাবেন। এবার এই ঘটনা যখন কালকে হয়েছে, তারপরেই মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার ফোন করেছেন সিইও, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও মনোজ আগরওয়ালকে। বলছেন যে 28 তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে তো, কারণ সুপ্রিম কোর্টে অলরেডি কথা হয়ে গেছে যে 28 তারিখের মধ্যে যতটা হয়েছে প্রায় 95% মতো বলেছেন যে তত তার তালিকা কিন্তু প্রকাশ করে দিতে হবে। বাকি সাপ্লিমেন্টারিটা সেটা পরে সময় মতো বার করা হবে, ওই বেস্ট অন ওই যে নতুন কমিটি তৈরি হবে তারা অ্যাপ্রুভাল দেয় না দেয় তার উপরে কিন্তু নতুন এটা তৈরি হবে। কিন্তু প্রথমটা 28 তারিখে বেরুচ্ছেই। এটাতেও আপত্তি করেছিল রাজ্য সরকার, বলেছিলেন যে কপিল সিব্বাল আইন শৃঙ্খলার অবনতি হয়ে যাবে, এটা করা যাবে না। সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি, বলেছে না, প্রথম তালিকাটা 28 তারিখে কিন্তু বেরোবে। এরপরে হচ্ছে তারপরে এই ফোন পাওয়ার পরে কিন্তু দেখুন, ছেলে খেলা করবেন না, শেষ করুন বকেয়া কাজ। জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা সিইও। মানে উনি বস থেকে চাপ খেয়েছেন, উনি আবার সেই চাপটা ডেলিগেট করে দিয়েছেন তার নিচু অধস্তন, মানে ওই ডিইও দের কাছে, ডিএম দের কাছে বলেছেন যে যা পেন্ডিং কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করতে হবে, এবং তারা বলেছে নাকি 4-5 দিনের সময় লাগবে। 4-5 দিনের সময় এখনো পর্যন্ত দেওয়া যাবে কি আমি জানি না, কিন্তু আমার মনে হয় এত চাপ দিয়ে লাভ নেই। দোষটা তো কারোর নয়। যদি একটা রাজ্য সরকার কোঅপারেট না করে তাহলে সেখানে বিলম্ব হবে। লেট দ্য গভর্নমেন্ট ফেস দিস কনসিকুয়েন্স, যা হবে দেখা যাবে। গভর্নমেন্টকে ফেস করতে দিন। তারা যদি অসহযোগিতা করে থাকে আর তারা ভাবে অসহযোগিতার পরেও সঠিক সময়ে নাম বেরিয়ে যাবে, তো নির্বাচন কমিশনের কিছু নেই। টেক ইউর টাইম। আমাদের যা দরকার সেটা হচ্ছে একজনও অবৈধ লোকের যেন নাম না বাদ যায়। আমার তো প্রশ্ন আপনাদের কাছে, আপনারাই গিয়ে ইলেকশন কমিশনের কাছে আমার প্রশ্ন, আপনারাই গিয়ে বলছেন তামিলনাড়ুতে কত 15% না 17% বাদ গেছে, গুজরাটে ডবল বাদ গেছে, 17% বাদ গেছে, অন্যান্য স্টেটে বলছেন 12%, 16% বাদ গেছে। আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গে তাহলে কি করে 7.5% বাদ যায়? তাহলে কি এখনো কি সোর্সের মধ্যে ভূত? এবং এই মানে অনেকেই এরকম করে ফেলেছেন, আপনারা সময়ের উপর টার্গেট করছেন যে সময়ের মধ্যে শেষ করতে হবে, সেই কারণে কি এখনো ভুল হয়ে গেল? যদি দরকার পড়ে আবারও সুপ্রিম কোর্টে যান, কয়েকটা এভিডেন্স এক্সাম্পল নিয়ে যান, দেখুন এরা সব ঠিক করে দিয়েছিল, যেগুলোকে আমরা ধরেই নিয়েছিলাম এগুলো শেষ হয়ে গিয়েছে, কার্যপ্রণালী শেষ হয়ে গিয়েছে, এরা ভোটার লিস্টে নাম উঠে গেছে, কিন্তু দেখুন আবার এগুলোকে আমরা করতে গিয়ে দেখছি যে কোনো আমাদের নিয়ম না মেনে ইয়ারোরা সমস্ত কি বলবো ডকুমেন্টের তোয়াক্কা না করে সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কাজে আমাদের আবারও সময় লাগবে আমাদের এগুলোকে ভেরিফাই করতে। দরকার হলে সেটাও করুন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য আপনাকে তড়িঘড়ি নির্বাচনটা করতে হবে এমন কোনো দরকার নেই। তার কারণ এই ডিলেটা করেছে সম্পূর্ণ রাজ্য সরকার। লেট দ্য গভর্নমেন্ট ফেস দিস কনসিকুয়েন্স। তারা এটার যা ফল হবে তাদের সেই ভুগতে হবে। আপনারা কি সমর্থন করেন আমার এই বক্তব্য? তাড়াহুড়ো করে কিন্তু এই রোহিঙ্গাদের নাম, কিংবা যারা ওই বাবা ছেলে বয়স 2 বছরের তফাৎ, কিংবা একজনের 20টা স্ত্রী এবং 20 দিন অন্তর অন্তর সন্তান জন্ম দিয়েছেন 4-5টা, এই অবাস্তব সিনারিও গুলোকে আবারও ভালো করে চেক করা হোক এবং সেগুলোকে রিমুভ করা হোক। তবে হ্যাঁ, পাশাপাশি একটা বক্তব্য না বললেও নয়, একজনও যোগ্য হিন্দু মুসলমান কারুর নাম যেন বাদ না যায়, সেই দিকটাও কিন্তু সমানভাবে খেয়াল রাখতে হবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস। আপনারাও কিন্তু সমর্থন করেন কিনা সেটা লিখে জানাবেন। এনিওয়ে, একটা বড় কি বলবেন, এটাকে রাজনৈতিক থাপ্পড়, গণতন্ত্রের থাপ্পড়, সাংবিধানিক থাপ্পড় এবার তো কেড়ে নিতে হবে। শুধু এই কাজটা তো আর সুপ্রিম কোর্ট পারবে না, এটা তাদের এখতিয়ারের মধ্যে নেই। এই কাজটা আমাদের করতে হবে। গণতন্ত্রের মধ্যে, ভোট প্রক্রিয়ার মধ্যে শাসন ক্ষমতাটাকে কেড়ে নিতে হবে। না হলে দেখতে পাচ্ছেন এর পরেও আমি জানি না কোন সেই মানুষটা রয়েছে এত কিছুর পরেও লাইনে দাঁড়িয়ে এদেরকে ভোট দিয়ে জেতানোর চেষ্টা করবেন। জানি না, লিখুন আপনারা এখনকার মতো এখানেই।